বৃষ্টি পড়ছে, কোথাও বাইরে বেরোনো যাচ্ছে না। তো অনেক দিন পরে আমি আবার লাইভে এলাম। এই বৃষ্টির দিনের কথা, বৃষ্টির কথা মনে পড়লেই বা বৃষ্টি হচ্ছে দেখলেই এই এই সময়টা আমাদের খুব মন ভারাক্রান্ত হয়ে যায়। কবি রবীন্দ্রনাথের প্রয়াণ আমাদেরকে ভাবিয়ে তোলে। যদিও এখনো কয়েকদিন বাকি, আমার মনে হলো যে যেহেতু আজ বৃষ্টি পড়ছে, বাইরে যাচ্ছি না, একবার রবীন্দ্রনাথকে স্মরণ করা যাক। আসলে রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুদিন বলে কিছু নেই আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঈশ্বর সম। রবীন্দ্রনাথকে নিয়ে যদি আমরা আলোচনা করি, আমার মনে হয়, আমি মনে করি যে ঈশ্বর সাধনা করছি। তো জীবন্ত ঈশ্বরের সাধনা যেন করা হচ্ছে। রবীন্দ্রনাথ যেন এখনো আমাদের সঙ্গে আছেন। রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে দু চার কথা বলবো। অনেকে অনেকভাবে বলার চেষ্টা করেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর আগে নমস্কার জানাই আমার সকল শ্রোতা দর্শক সকলকে। যদিও লাইভে এখনো কেউ আসেনি, কারণ আমি আগাম জানাইনি। যারা পরে দেখবেন লাইভ বা পরে আসবেন, সকলকেই আমার অন্তর থেকে আমি ভালোবাসা শুভেচ্ছা জানাই। রবীন্দ্রনাথের মৃত্যু নিয়ে দু চার কথা বলবো। গতকাল একটা অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি প্রচন্ড বৃষ্টির কারণে। সেখানে রবীন্দ্রনাথ নিয়ে আলোচনার বিষয় ছিল। যাই হোক, সেই বিষয়টি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলে ঈশ্বর সাধনা সার্থক হবে। মৃত্যুর ঠিক 1 বছর আগে চারদিকে খবর রটে গেল যে রবীন্দ্রনাথ প্রচন্ড অসুস্থ হয়েছেন। আসলে কথাটা সত্যি, রবীন্দ্রনাথ খুব অসুস্থ হয়েছেন এবং শান্তিনিকেতনে এসে উপস্থিত হলেন ভারত আত্মা মহাত্মা গান্ধী, এবং সঙ্গে এলেন কস্তুরীবাই। 1940 সাল। তারা এসে দেখলেন যে রবীন্দ্রনাথ খুবই অসুস্থ হয়েছেন। সেটা ছিল 17ই ফেব্রুয়ারি। কয়েক মাস পরে কবি প্রিয় পাত্র এন্ড্রুজ, তার মৃত্যু সংবাদ এলো, এবং সে সময় রবীন্দ্রনাথ তার জন্য একটি প্রার্থনা সভার আয়োজন করলেন, স্মরণ সভা বলা যেতে পারে। এবং সেই গুরুদেবের শরীর গত কয়েকদিন অসুস্থ থাকা সত্ত্বেও তিনি সেই সভায় প্রার্থনায় যোগ দিলেন। কয়েকদিন পর আমরা জানি যে তার ভাইঝি ইন্দিরা দেবী রবীন্দ্রনাথের কাছে খুবই প্রিয়। আমরা ছিন্নপত্রের পত্রগুলি পড়লেই আমরা জানতে পারি যে তিনি তাকে কত ভালোবাসতেন। কয়েকদিন পরে তিনি তাকে পত্র লিখলেন যে আমার নিজের শরীর একটু ভালো নেই, প্রায় জ্বর হচ্ছে, যে কারণে শরীর খুব দুর্বল। তবুও তিনি চেষ্টা করছেন যে এই দুর্বলতা কাটিয়ে ওঠার, মনের জোর তিনি রাখছেন। ঠিক 1 বছর আগে মৃত্যুর 7ই আগস্ট 1940 কবির কাছে একটি বড় সম্মান প্রাপ্তির সময়। অক্সফোর্ড থেকে ডক্টরেট উপাধি দেওয়ার জন্য
উপস্থিত হলেন এখানকার সর্বপল্লী রাধাকৃষ্ণন, অক্সফোর্ডের দূত হিসাবে, আর সঙ্গে ছিলেন মরিস গেয়ার নামে একজন। এরা দুজনেই উপস্থিত হলেন। কবিকে ডক্টরেট দেওয়ার আগে যে পোশাক পরানো হয়, পোশাক পরালেন, লাল রঙের একটা পোশাক গ্রাউন, আর মাথায় একটা টুপি পরালেন। ডক্টর অফ লিটারেচার, সাহিত্য চর্চার জন্য তাকে দেওয়া হলো। মৃত্যুর ঠিক 1 বছর আগে। কবি এগুলো সবই বুঝতে পারছেন, কবি সবই অনুভব করতে পারছেন। যেদিন ডক্টরেট দিলেন সেদিন কবির শরীর অসুস্থ থাকলেও কবি কিন্তু মানসিকভাবে খুব আনন্দ লাভ করছে বা আনন্দ পাচ্ছিলেন। সেদিনটা ছিল বুধবার। কবির শরীর খারাপ, এই জন্য কবিকে একটু বায়ু পরিবর্তনের কথা ভাবছে সকলে। কোথায় যাবে না, যদি কালিম্পংয়ে বা শিলংয়ে নিয়ে যাওয়া যায়। কালিম্পংটাই ভাবা হলো। ডাক্তার বিধান রায় বললেন যে শরীরটা তো খুব ভালো নেই, তো এই মুহূর্তে না নিয়ে যাওয়াই ভালো। অনেক দূর যেতে হবে, আমরা জানি কালিম্পং অনেকটা দূর, পাহাড়ি জায়গা। কিন্তু কবি গেলেন, কবিকে কালিম্পংয়ে নিয়ে যাওয়া হলো। 20 সেপ্টেম্বর গৌরীপুর ভবনে গিয়ে উঠলেন। কবিপুত্র সেদিন যাননি, কারণ কবিপুত্র রথীন্দ্রনাথ অসুস্থ ছিলেন, যে কারণে যেতে পারেননি। তো যাই হোক, রবীন্দ্রনাথ গিয়ে ওখানে উপস্থিত হলেন, কিন্তু কবির শরীর খারাপ হলো। আসলে অনেকটা রাস্তা ধকল সহ্য করতে পারলেন না হয়তো। 25 সেপ্টেম্বর কবির শরীর খুবই খারাপ হলো। তো 26 সেপ্টেম্বর মিশনারি হাসপাতাল থেকে, ওখানে কাছে মিশনারি হাসপাতাল থেকে ডাক্তারকে ডেকে আনা হলো। কিন্তু কবিকে মৌন অবস্থায় দেখে ডাক্তার কিছু বুঝতে না পেরে চিকিৎসা করলেন না। কলকাতার প্রশান্তচন্দ্র মহলানবিশকে টেলিগ্রামে জানানো হলো, কারণ রবীন্দ্রনাথের শরীর বিষয়ে সমস্ত বিষয়ে খোঁজ রাখতেন প্রশান্তচন্দ্র। তাকে জানানো হলো কবির অবস্থা সম্পর্কে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে গুরুপদদা, এখানেও বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে বেরোতে পারিনি। প্রতিদিন সন্ধ্যার সময় একটু আড্ডা হয়, কিন্তু সেই আড্ডায় যেতে পারিনি। বাড়িতে বসে বসে কি করব, ভগবানের নাম করছি। তো ধন্যবাদ আপনাকে, আপনি এসছেন। যাই হোক, আমি আবার আলোচনায় ফিরে আসি। প্রশান্তচন্দ্রকে জানানো হলো। প্রশান্তচন্দ্র জানার পর বললেন যে ঠিক আছে, তাহলে উনাকে ফিরিয়ে আনা হোক, ওখানে রাখার দরকার নেই, কিছু ওষুধ টষুধ দিয়ে যদি একটু সুস্থ হয় তাহলে ফিরিয়ে আনা হবে। এটা ভাবা হলো। কবিকে ফিরিয়ে আনা হচ্ছে কলকাতায়, এবং ইতিমধ্যে দার্জিলিং থেকে ইংরেজ সিভিল সার্জনকে আনা হয়েছিল। তিনি পরীক্ষা করে দেখলেন যে তার মূত্রাশয়ে আটকে আছে, মূত্রাশয়ে মূত্র জমে আছে, ফলে ওটা বের করে দিতে হবে, অর্থাৎ অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। অর্থাৎ এটা ইউরিমিয়া বলা যেতে পারে, এই রোগটা বলা হয় ইউরিমিয়া। তিনি আরো বললেন যে এই অপারেশন দরকার, এবং অপারেশন ছাড়া এই ধরনের রোগ ভালো করা খুবই কষ্টকর ব্যাপার। তখন কবিপুত্র রথীন্দ্রনাথ বাংলাদেশ পাতিসরে আছেন, ওখানে অপারেশনের সিদ্ধান্ত নিতে পারছেন না কেউই। বিশেষ করে মৈত্রী দেবী চলে আসছেন, প্রতিমা দেবী কিছুটা আশ্বস্ত হলেন
মৈত্রী দেবী উপস্থিত হলেন। আপনারা জানেন নহন্যতে যার লেখা মৈত্রী দেবী, এবং প্রশান্তচন্দ্র মহারাবি এসে চলে এলেন। সকলে বসে আলোচনা করলেন। কবিকে কলকাতায় আনা হলো, এবং তারপরে কবির ইচ্ছা তিনি শান্তিনিকেতনে থাকেন, একটু নিরিবিলি জায়গা খুঁজছেন। কলকাতায় থাকলে খুবই প্রচুর মানুষের আনাগোনা হয়। কবি চললেন শান্তিনিকেতনে। কবিকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এরকম একটা অসুস্থতার মধ্যেও কবি কিন্তু তার লেখাকে থামাননি। তিনি ওই সময় যখন প্রচণ্ড এই ধরনের অসুস্থতা, আমরা মানুষ এদিক ওদিক নিয়ে যাচ্ছে তার প্রিয়জনেরা, কবি কিন্তু লিখে যাচ্ছেন। কবি সেই সময়ে লিখছেন যে রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, এই সমস্ত বিখ্যাত কাব্যগুলো সেই সময় লিখে যাচ্ছেন। আমাদের অবাক করে, আমাদের সামান্য সর্দি কাশি হলে আমরা বিশ্রাম নিই, ঘরে ঘুমিয়ে থাকি, কিছু ভালো লাগে না। কবি কিন্তু লিখছেন, এবং সেই সময় আরো একটি বিখ্যাত গল্প ল্যাবরেটরি লিখছেন এই সময়ে, মানে মৃত্যুর ঠিক আগেই, কয়েক মাস আগেই তিনি এত বড় একটা বিখ্যাত গল্প তিনি শারদীয় আনন্দবাজারের জন্য লিখে যাচ্ছেন। আনন্দবাজার পত্রিকায় ল্যাবরেটরি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই সময়। তারপরে 25শে বৈশাখ এলো, 1348, 25শে বৈশাখ কবির এটাই ছিল শেষ জন্মদিন ছিল। কবি এই উপলক্ষে পূরবী কাব্যে 25শে বৈশাখ শিরোনামে একটি কবিতাও লিখেছেন। কিছু অংশ আছে, আপনারা দেখতে পারেন। হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। জন্মদিন 25শে বৈশাখ শিরোনামে যে কবিতাটি আছে সেখানে এই লাইনটি আছে, হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ। প্রত্যেককেই আমার শুভেচ্ছা, অভিনন্দন। যারা দেখছেন লাইভে, যারা কমেন্ট করছেন, কমেন্ট করুন। সকলকে ধন্যবাদ। আজকে নেটটা খুবই সমস্যা করছে, তবুও আমি চালিয়ে রাখছি। অনুষ্ঠান যেহেতু শুরু করেছি, আমাকে শেষ করতে হবে। শেষ 25শে বৈশাখ রবীন্দ্রনাথের পালন হবে। রবীন্দ্রনাথ ঠিক এই সময়ে 13ই মে 1941 কবির কাছে আরেক নতুন উপহার এলো, যেটা হচ্ছে ত্রিপুরার রাজদরবার থেকে ভাস্কর উপাধি, ভারত ভাস্কর উপাধি তাকে দেওয়া হচ্ছে। ত্রিপুরা রাজদরবার থেকে পাঠানো হয়েছে। কবি এই সময় বলছেন, কবির বক্তব্য যদি একটু তুলে ধরি, যে তার জীবনের প্রত্যুষে তিনি ত্রিপুরা রাজ দরবার থেকে যে সমাদর ও সম্ভাষণ পান, সেটাই ছিল তার কবি জীবনের প্রথম পাথেয়। আর আজ জীবন সন্ধ্যায় সেই ত্রিপুরা থেকেই তার জীবনের শেষ অর্ঘ্য এলো। আসলে কবি বোধহয় বুঝতে পেরে গেছিলেন যে তার আর বাঁচার উপায় নেই, তাকে এবারে চলে যেতে হবে। পৃথিবীর মোহ কাটিয়ে, পৃথিবীর ভালোবাসা কাটিয়ে তাকে যেতে হবে। তিনি এটাকেই শেষ উপহার হিসাবে গ্রহণ করেছিলেন। যারা পরে এসছেন, আমরা ভগবানের নাম করছি, জীবন্ত ভগবান যিনি ছিলেন সেই রবীন্দ্রনাথ। এই বর্ষা মেদুর দিনে রবীন্দ্রনাথই কৃষ্ণ নামের মতো, রবীন্দ্র নাম করলেই বোধহয় আমাদের আত্মার শান্তি এবং মুক্তি ঘটবে। সেই ভেবে কোথাও বেরোতে পারিনি, বন্দি। আজকে বৃষ্টি হচ্ছে, তাই রবীন্দ্রনাথের যেহেতু কয়েকদিন পর প্রয়াণ দিবস পালন হবে 22শে শ্রাবণ, আজকে অযোধ্যারে বৃষ্টি হচ্ছে দেখে সেই সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নতুন কিছু তথ্য নয়, সকলেরই কম বেশি জানা। এই গ্রীষ্মাবকাশে শান্তিনিকেতন, তখন মে মাস বলছি, মানে বুঝতেই পারছেন, 13ই মে পুরস্কার পেলেন তিনি, ভারত ভাস্কর পুরস্কার উপাধি পাচ্ছেন। সেই সময়ে গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম। কবি বুদ্ধদেব বসু শুনতে পেলেন রবীন্দ্রনাথের শরীর খুবই খারাপ, অতএব রবীন্দ্রনাথকে একটু দেখে আসা যাক। তিনি সপরিবারে শান্তিনিকেতনে এসে উপস্থিত হলেন, এবং কবি বুদ্ধদেব বসু আর এক কবি রবীন্দ্রনাথের কাছে এসে দেখে অবাক হলেন
যে তার এত অসুস্থতা সত্ত্বেও তিনি তার সঙ্গে স্বচ্ছন্দে কথাবার্তা বলছেন এবং আলোচনায়, সাহিত্য আলোচনায় ব্যাপৃত হলেন। বুদ্ধদেব বসু লিখছেন তার সেই আলোচনাগুলো, যেটা পরে প্রকাশিত হয়েছে সাহিত্যের স্বরূপ গ্রন্থে, রবীন্দ্রনাথ সাহিত্যের স্বরূপ গ্রন্থে এগুলো প্রকাশিত হয়েছে। বুদ্ধদেব বসুর সঙ্গে কবির যে কে বলবে তাকে দেখে যে তিনি অসুস্থ, বুদ্ধদেব বসু এক জায়গায় লিখছেন, সব পেয়েছি দেশে। যদি আপনারা পড়েন, বইটি আমার কাছে আছে, খুবই দুষ্প্রাপ্য বই, কবির সব পেয়েছি দেশে, বুদ্ধদেব বসুর, তাতে আছে, দেখবেন যে বলছেন যে কবিকে দেখে বোঝার উপায়ই নেই যে তিনি অসুস্থ। কবি বলছেন, চলে আসার দিন রবীন্দ্রনাথকে দেখলুম রোগশয্যায়, যেদিন চলে এলেন সেদিন কিন্তু তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন। ভাবিনি এমন দৃশ্য দেখতে হবে। বাইরে বিকেলের উজ্জ্বলতা থেকে হঠাৎ তার ঘরে ঢুকে চমকে গেলুম। কবি ট্রেনে করে ফিরছেন, ফিরতি গাড়িতে বসে থেকে মনে পড়ল ওই দৃশ্য, অন্ধকার ঘরে কবির রোগশয্যা। চিরজীবী কবিকে তো দেখেছি, জরাজীর্ণ প্রাণীকেও দেখে এলুম। অফুরান প্রাণ কি নির্মম দেহাবন্ধে আজ বন্দী। কবির চিরযৌবনের সঙ্গে জরার একই অসম্ভব অসঙ্গতি। কবি এইভাবে লিখছেন। বুদ্ধদেব বসু তার নিজের মনের কথা ব্যক্ত করছেন রবীন্দ্রনাথকে দেখে। রবীন্দ্রনাথ আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন। কবির শেষ বেলাকার চিকিৎসা নিয়ে কবি ঘনিষ্ঠেরা খুবই চিন্তিত, কি করবেন, দ্বিধান্বিত। সেই সময় অনেকের সঙ্গেই আলোচনা হচ্ছে। রথীন্দ্রনাথ তো সিদ্ধান্ত নিতে পারছেনই না, কারণ রবীন্দ্রনাথ প্রশান্তচন্দ্র মহলানবিশের উপর নির্ভরশীল। প্রতিদিনই কবির জ্বর আসছে, ওষুধ দিলে একটু কমে যায়, আবার জ্বর বেড়ে যায়, এরকম একটি ব্যাপার। 5ই জুন 1941। আর আমরা জানি যে কবির প্রিয় ঋতু বর্ষা। এমন সময় আষাঢ় মাস আসছে, জুন মাস মানে বুঝতে পারছেন জুন জুলাই, এই সময়টা বর্ষাকাল। আষাঢ় মাস আসতেই আকাশে মেঘের ঘন ঘটা শুরু হয়েছে, আর কবি চাইছে সেই মেঘের দিকে তাকিয়ে থাকতে, জানলার পাশে এসে বসতে, কিন্তু কবির শরীর মোটেও টানছে না, তাকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু তিনি বলছেন যে তিনি আকাশ দেখবেন, বৃষ্টি দেখবেন। রানী মহলানবিশকে কবি কন্যা মীরা দেবী একটি চিঠিতে লিখছেন যে এলোপ্যাথি, কবিরাজি, বায়োকেমিক তিনটি একসঙ্গে চলছে, কিন্তু সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রবীন্দ্রনাথ যখন তার ঠাকুরবাড়িতে এই ধরনের চিকিৎসা চলতো, একসঙ্গে তিনটে, এলোপ্যাথি, কবিরাজি এবং বায়োকেমিক, এবং রবীন্দ্রনাথও সেটা প্রয়োগ করতেন, নিজের উপরেও করতেন। কবির চিকিৎসা নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্রমশ মতবিরোধ শুরু হচ্ছে, অপারেশন করা যাবে কি যাবে না। 1 জুলাই কবিপুত্র রথীন্দ্রনাথ একটি চিঠিতে প্রশান্তচন্দ্রকে জানাচ্ছেন যে আপনি যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এমন সময় কবিরাজ বাড়িতে এসে ওষুধ দিলেন এবং কবি খেয়ে কবির জ্বর অনেকটা সুস্থ হলো এবং খিদে পেল। তখন রবীন্দ্রনাথ বললেন যে ঠিক আছে, তাহলে কয়েকদিন অপেক্ষা করা যাক, যেহেতু শরীরটা একটু ভালো লাগছে। সেই সময় বিধানচন্দ্র রায় এসে উপস্থিত হলেন। বিধানচন্দ্র রায় বললেন যে শরীর যখন একটু আপনার সুস্থ আছে, তাহলে এই সময়ই অপারেশনটা করিয়ে নিলে ভালো হয়। তো এবারে যেহেতু বিধান রায় বলছেন, মানে এরপরে আর কোনো কথা নড়চড় হওয়ার ব্যাপার নয়। 11 জুলাই কবিরাজি চিকিৎসা শুরু হলো। 16ই জুলাই বিধান রায় বললেন অপারেশন করতেই হবে, এবং সেই সময় অপারেশনের সিদ্ধান্তটা শুনে কিছুটা হতভম্ব হলেন কবি। কারণ কবি কোনোদিন তার কাটা ছেঁড়া পছন্দ করতেন না, অপারেশন পছন্দ করতেন না। কিন্তু জেদি বিধান রায় তার সিদ্ধান্তে অনড়, তিনি কাটবেনই, তিনি অপারেশন করবেন। 25শে জুলাই কবিকে কলকাতায় নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্ত হলো, এবং 30 তারিখ অপারেশন হবে, এটাও সিদ্ধান্ত হলো। 25শে জুলাই কবিকে কলকাতায় আনা হলো। খুব ভোরে কবিকে পোশাক পরিয়ে
প্রস্তুত করা হলো, একটি ট্রেনে একটি সেলুন কারের বন্দোবস্ত করা হলো, স্পেশাল কামরা ব্যবস্থা করা হলো, যেখানে কবি আসবেন, যেখানে করে কবি কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রেলের একটি কোচ ভাড়া করা হলো। পুরো হাওড়া স্টেশনে কবিকে দেখার জন্য ভিড় জমে যাবে, সেজন্য কলকাতায় আসার তারিখ কাউকে জানানো হলো না। 26শে জুলাই কবিগুরু আবারও অসুস্থ হলেন। সত্যেন্দ্রনাথ রায় এসে, ডাক্তার সত্যেন্দ্রনাথ রায় এসে গ্লুকোজ ইঞ্জেকশন দিলেন, দেওয়ার ফলে কবির অনেকটা শরীর সুস্থ হলো। 27শে জুলাই কবি কিছুটা সুস্থ বোধ করলেন এবং একটা কবিতা লিখলেন। মানে ভাবতে পারছি না যে এতটা অসুস্থতার পরেও এরকম একটা অসাধারণ বিখ্যাত কবিতা লেখা যায়। কবি লিখছেন, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল, সত্তার নতুন আবির্ভাবে কে তুমি, মেলেনি উত্তর। 30শে জুলাই অপারেশনের দিন স্থির হয়েছে। আগের দিন কবি লিখলেন, ঠিক 29শে জুলাই, 30 তারিখ অপারেশনের দিন, 29শে জুলাই কবি লিখছেন বিখ্যাত কবিতা, দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকার ছলনার ভূমিকা তাহার। তারপরেই 30শে জুলাই ধার্য হয়েছে। 30শে জুলাই সকালবেলা কবি, আগে থেকে তো বলা হয়নি যে এই দিনটা অপারেশন হবে, রানীচন্দ্র বুঝতে পেরে, কবিকে যখন জানানো হলো, কবি তো চুপ হয়ে গেছেন। রানীচন্দ্র বুঝতে পেরে কবির কাছে খাতা কলম নিয়ে উপস্থিত হলেন। কবি ধীরে ধীরে বলতে লাগলেন একটি বিখ্যাত তার শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। পরে সকাল 9:30টার দিকে কবি বললেন, আরো কয়েকটি লাইন বললেন যে এটা যোগ করে নিও। সেই লাইনগুলো হচ্ছে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। এটুকুই বলে সকালবেলা লেখার সঙ্গে কবি জুড়ে দিতে বললেন রানীচন্দ্রকে। এটা তার শেষ লেখা বলে আমরা জানি, কিন্তু কিছুদিন আগে একটি লেখা হাতে এসেছিল যে তিনি আরেকটি শেষ লেখা, জানি না সেটা কতটা সত্য। তো যতটুকু জানি এটাই। ফটিকদা এসছেন, আপনাকেও নমস্কার, শুভেচ্ছা। জুলি দি আছেন, কবিতা দি আছেন, সকলকে আমার সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাই। ঈশ্বর নাম করতে বসেছি। অপারেশনের আয়োজন সম্পূর্ণ হয়েছে 10টা নাগাদ। ডাক্তার ললিত মোহন বন্দ্যোপাধ্যায় কবির কাছে এসে বললেন, আজ দিনটা ভালো আছে স্যার, তো আজকে এই ভালো কাজটা সেরে ফেলি, আজকে আপনার অপারেশন, ঝকঝকে দিন। গুরুদেব একটু হতচকিত হলেন, বললেন যে আজই? কবি বললেন যে আজই? পরে আমাদের দিকে তাকিয়ে, পরে কবি তাদের দিকে তাকালেন, বললেন যে এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো, যে কোনো কাজ হঠাৎ হয়ে যাওয়াই ভালো। আগে থেকে শুনলে মন ভেঙে যেত, খারাপ লাগতো। ঠিক আছে, তোমরা যখন চাইছো ওটাই হোক, অপারেশন হোক। ইতিমধ্যেই জোড়াসাঁকো, এবং এটা অদ্ভুত ব্যাপার যে রবীন্দ্রনাথকে অপারেশন করা হয়েছিল, কোনো হসপিটালে নিয়ে গিয়ে করা হয়নি, তাঁরই বাড়িতে, জোড়াসাঁকোর বাড়িতে পূব দিকের লম্বা বারান্দায় দক্ষিণ দিকে ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হলো। এটা আর অন্য কোনো কবির ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে কারো হয়েছে কিনা আমার জানা নেই। এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে ব্যতিক্রম। রবীন্দ্রনাথের বাড়িতে এসে ডাক্তাররা এখানে অপারেশন থিয়েটার তৈরি করেছিলেন, এবং অপারেশন থিয়েটারেই, অপারেশন রুমেই অপারেশন হয়েছিল, বারান্দায়। এটা একটা অদ্ভুত ব্যাপার। অনেক কিছুই রবীন্দ্রনাথের জীবনের অদ্ভুত। আমরা জানি যে বিবাহের পত্র তিনি নিজেই লিখেছিলেন, নিজের বিবাহের পত্র। আরো অনেক কিছুই নতুন আমরা দেখেছি, এটাও একটি নতুন বিষয়। অপারেশন টেবিল সাজানো হলো। অপারেশনের টেবিলে
আড়াল করে একটি সাদা পর্দা টাঙানো হলো। 11টার সময় স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে কবিকে আনা হলো। চিকিৎসকরা স্থির করেছিলেন যে কবিকে অজ্ঞান করা হবে না, তাতে করে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা কমবে, কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে কাজ হবে। এখানে আর একটা বিষয়, অনেকে জানেন যে অপারেশন খুব কাটাকাটি হয়েছিল, পোস্টেট গ্ল্যান্ড কেটে বাদ দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি। তা কিন্তু হয়নি, আসল বিষয়টি অন্য ছিল। যাই হোক, সেটা বলছি। তো অজ্ঞান করার জন্য গ্যাস নিয়ে একজন ডাক্তার উপস্থিত থাকলেন। কবিকে সম্পূর্ণ অজ্ঞান করার দরকার হয়নি। 25 মিনিট অপারেশনের টাইমটা ছিল 25 মিনিট। পোস্টেট কাটা হয়নি, কেবল তলপেটের একটা জায়গায় ফুটো করে ইউরিন বের করে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তার জন্য একটা পাইপ লাগানো হয়েছিল, যাকে বলা হয় সিস্টোস্কোপি। ভাবা হয়েছিল কবি অপারেশনের পর কিছুটা সুস্থ হয়ে উঠবেন, এই পাইপটা লাগানোর পরে প্রস্রাব বেরিয়ে গেলে তিনি সুস্থ হয়ে উঠবেন, তারপরেই কিন্তু পোস্টেড অপারেশন করা হবে। অতএব আমরা যেটা জানতাম যে পোস্টেড অপারেশন করতে গিয়ে তিনি অসুস্থ হন, মারা যান, আসলে তা নয়। পোস্টেড অপারেশনের আগের অংশেতেই একটু ফুটো করে পাইপ লাগানো হয়েছিল। বেলা 12টা নাগাদ যখন কবিকে তার নিজের খাটে শোয়ানো হলো, তখন রানী নির্মল কুমারী মহলানবিশ ও প্রশান্ত চন্দ্র মহলানবিশ কবির খাটের পাশে এসে দাঁড়ালো। কবি খুব বিরক্ত মুখে বললেন, জ্যোতি মিথ্যে কথা বলেছে। কেন বলেছিল যে কিছু লাগবে না? আমার খুব লেগেছে, এত কষ্ট হয়েছিল যে আমি জোর করে ঠোঁট টিপে চোখ বুজে পড়ে রইলুম, পাছে আমার মুখ দিয়ে কোনো রকম আর্তনাদ বেরিয়ে আসে। তাই বলতে বলতে কবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে জন্য এত কাণ্ড, সেই অপারেশনের পর ইউরিন বের হয়েছিল মাত্র 50 আউন্স। ডাক্তাররা ভেবেছিল অনেক জমা হয়ে আছে, মাত্র 50 আউন্স। এবং পরপর কমতে শুরু করলো, তারপরে 30 আউন্স, এরকম করে কমতে শুরু করলো। এদিকে যন্ত্রণায় কাতর কবি, মানে এরকম যন্ত্রণা কবি জীবনে কোনোদিন, তার লেখা থেকে জানা যায় যে কবি যে যন্ত্রণা পেয়েছিলেন, এই যন্ত্রণা কবি কোনোদিনই পাননি। কষ্ট পাচ্ছি, কবি তার হেড নার্সকে বলছে, দেখতে পাচ্ছ না আমি কষ্ট পাচ্ছি? তার হেড নার্স হচ্ছে গিয়ে রানী মহলানবিশ, তাকে বলছেন, মহলানবিশ বলছেন যে আপনাকে ব্যথার কমানোর ওষুধ দেওয়া হয়েছে, একটু অপেক্ষা করুন, কমে যাবে। কিন্তু কবি শুনছেন না। কবি বলছেন যে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। সন্ধ্যায় কিডনি তখন ঠিকভাবে কাজ করছে না। সন্ধ্যায় শান্তিনিকেতন থেকে অসুস্থ প্রতিমা দেবী এলেন, সঙ্গে কৃষ্ণ কৃপালিনী, ডক্টর শচীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সেই ইংরেজ নার্স বাসন্তী। 5ই আগস্ট থেকে কবি প্রায় কোমায় চলে গেলেন। 5ই আগস্ট থেকে কবি প্রায় কোমায় চলে যাচ্ছেন। নীলরতন সরকারকে ডেকে আনা হলো, সঙ্গে বিধানচন্দ্র রায় এলেন। দুজন ডাক্তার কবির অবস্থা দেখে বুঝলেন যে কি বুঝলেন, সব দেখলেন, কি বুঝলেন জানি না। ডক্টর নীলরতন সরকার ভেতর থেকে খুব মুষড়ে পড়লেন। তিনি কবিকে অর্ধচেতন হাতে হাত বুলিয়ে দিতে লাগলেন। তখন দেখা গেল কবির চোখের কোণ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ছে, অশ্রু সজল। ডাক্তার সরকার ঘর থেকে বেরিয়ে গেলেন। তখন তারা বুঝে গেছেন যে কবিকে আর আমাদের মধ্যে রাখা যাবে না। 6ই আগস্ট কবির অবস্থা আরো খারাপ হলো। কবিকন্যা মীরা দেবী চাইলেন কবিরাজ বিমলানন্দ একবার এসে দেখুক। মানে সেই কবিরাজের প্রতি কবির একটা দুর্বলতা ছিল এবং তার পরিবারের সকলে দুর্বলতা ছিল, যে কবিরাজ দেখলে বোধহয় রোগ ভালো হয়ে যাবে। আসলে তা তো নয়, কবির মূত্রনালীতে সংক্রমণ হয়েছে, যে ফুটো, তখন তো এই পেনিসিলিন জাতীয় ঔষধ বেরোয়নি।
ফলে যে সংক্রমণটা হয়েছিল সেই সংক্রমণটা ছড়িয়ে পড়ছে, ফলে সেই সংক্রমণ কমানোর মতো তেমন ওষুধ তখনও বাজারে আসেনি, যে কারণে এটা একটা সমস্যা হয়েছিল। 1941 7ই আগস্ট সেই সন্ধিক্ষণ, যেখানে অজিতেন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র অজিতেন্দ্রনাথের স্ত্রী অমিতা ঠাকুর কবির ঠোঁটে একটু একটু করে জল দিচ্ছেন আর কানের কাছে গিয়ে উচ্চারণ করছেন শান্তম শিবম অদ্বৈতম। আসলে রানী মহালনাবিশ কবির পায়ের উপর হাত রেখে ক্রমাগত উচ্চারণ করলেন তমসো মা জ্যোতির্গময়। বেলা 9টা নাগাদ কবিকে অক্সিজেন দেওয়া শুরু হলো, কিন্তু কবির পায়ের উষ্ণতা ক্রমশ কমতে লাগলো। 12টা 10 মিনিটে কবির শেষ নিঃশ্বাস পড়ল। আমাদের দেবতা বিদায় নিলেন। একটু পরে সেবক সেবিকারা সকলকে ঘরের বাইরে বের করে দেওয়া হলো, যারা তাদের সেবা শুশ্রূষায় ছিল। গুরুদেবকে সাদা বেনারসি জোড় পরিয়ে সাজানো হলো, কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো হলো, কপালে চন্দন, গলায় গোড়ের মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমল, রজনীগন্ধা, বুকের উপর রাখা হাতের মাঝে একটি পদ্ম করক ধরিয়ে দেওয়া হলো। দেখে মনে হলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন, শয্যায় ঘুমোচ্ছেন, রাজবেশে ঘুমোচ্ছেন। দরজা খুলে দিয়ে কবির এই রাজবেশ দেখতে প্রচুর মানুষের ভিড়। ভিড়ের মধ্য থেকে প্রাক্তন ছাত্র প্রদ্যোৎ কুমার সেন এসে রানী মহালনাবিশকে বলেছিলেন যে, রানীদি, আমরা কি গুরুদেবকে শান্তিনিকেতনে নিয়ে যেতে পারবো না? আসলে কবির শেষ ইচ্ছে ছিল যে কবি যেন শান্তিনিকেতনেই মারা যান, বা শান্তিনিকেতনেই যেন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বা যেন ওখানে নিয়ে যাওয়া হয়। কিন্তু শান্তিনিকেতনের মাটিতে আর নিয়ে যাওয়া গেল না, কারণ কবি তো চিরকাল তপস্যা করতেন, চিরকাল জপ করতেন শান্তম। এখান থেকে বিদায় নেবার তার ইচ্ছা ছিল। সেই শান্তম মন্ত্রই সার্থক হলো। কলকাতায় উন্মত্ত কোলাহল এবং জয়ধ্বনির কথা মনে 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 করলে মরতে ইচ্ছে করে না। তোমাকে সব বলে রাখলুম আগে থেকে, কবি এক সময় বলেছিলেন যে মানুষের এত ভালোবাসা, এত কোলাহল দেখলে আর মরতে ইচ্ছে করে না। কিন্তু কবিকে সেই কলকাতাতেই মরতে হলো। সত্যি কবিকে আর শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হলো না, শান্তিনিকেতনে নিয়ে যাওয়া গেল না। যে কারণেই বেলা 3টে বাজার সাথে সাথে লোকজন ধীরে ধীরে জমতে শুরু করেছে। প্রচুর লোক, ধীরে ধীরে প্রচুর লোক জমতে শুরু করেছে। কবিকে নিমতলা শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। আত্মীয় স্বজনরা বারান্দা থেকে দেখতে পাচ্ছিলেন যে জনসমুদ্র তৈরি হয়েছে জোড়াসাঁকোতে। একখানি ফুলের নৌকা অতি দ্রুত দৃষ্টির বাইরে যাচ্ছে। শুধু ফুল, এত ফুল যে কবিকে দেখা যাচ্ছিল না, এত ফুলে চাপা পড়ে গেছিল। আরো যেটা জানা যায় যে এত মানুষ হয়েছিল কবির জন্য, এত মানুষ রাস্তায় নেমেছিলেন, তার মাথার চুল নাকি সব ছিঁড়ে নিয়েছিল। শুধু একবার একটা চুল যদি বাড়িতে রেখে যাওয়া যায় জীবনে ঈশ্বরের দর্শন হবে, এই ভাবনা থেকেই প্রচুর মানুষের উপস্থিতি এবং টানাটানি শুরু হয়েছিল।
রথীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ সত্ত্বেও অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য বের হয়েছিলেন। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য তিনি দাহস্থানে যেতে পারলেন না। ফলে মুখাগ্নি করতে হলো অন্যকে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর, জ্যেষ্ঠ পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর কবির মুখাগ্নি করেছিলেন। নিজের সন্তান সেখানে পৌঁছতে পারলেন না, এত ভিড় মানুষের ছিল, সেখানে পৌঁছনেই দুষ্কর হয়ে উঠল। অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। ভিড়ের কারণে হাঁটা পথে শ্মশানে যেতে পারেননি, শেষ পর্যন্ত নৌকা যোগে দাহস্থানে যেতে হয়েছিল। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে ওই দিন কলকাতার বেতার মারফত দেশবাসীকে এই দুঃসংবাদ জানানো হয়েছিল 12টা 30 মিনিটে। 22শে শ্রাবণ 12টা 30 এই সময় কবির মৃত্যুর যে কথা প্রচার করা হলো, গোটা বিশ্ব ছড়িয়ে পড়ল কবির মৃত্যু সংবাদ। সন্ধ্যাবেলায় শোকবিহল কাজী নজরুল বেতারে ডাক পেলেন, কবিতা বলবেন। সুরেশচন্দ্র চক্রবর্তীর অনুরোধে নজরুল সেদিনই রবিহারা বলে একটি কবিতা লিখে ফেললেন। এই কবিতাটি যতবার পড়েছি ততবারই চোখে জল এসে গেছে। 2-1 লাইন আমি উচ্চারণ করি। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। এই কবিতাটি যতবার পড়েছি ততবারই চোখ জলে ভরে আসে। আজও এই কবিতা পড়তে গিয়ে চোখ ছলছল করছে। আসলে রবীন্দ্রনাথ তো কোনো একজনের ভালো লাগা নয়, গোটা বিশ্ব মানুষের ভালো লাগার মানুষ। তিনি রাজার রাজা, তিনি আমার হৃদয়ের ঈশ্বর। সেই কবি, সেই সন্ধ্যার অধিবেশনে কাজী নজরুল নিজেই এই কবিতাখানি পড়লেন, কিন্তু পুরোটা পড়তে পারলেন না। মালা দিয়ে এসছেন, আমার বোন এসছে শিপ্রা, পিন্টু আছে, আমার ছাত্র পিন্টু, সকলকেই আমার শুভেচ্ছা শ্রদ্ধা। সান্ধ্যকালীন বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারিনি, তাই বসে বসে দেবতার আরাধনা করছি। কবি নজরুল, আবার ফিরে আসি আলোচনায়। কবি নজরুল এই রবিহারা কবিতাটি পুরোটা পড়ে উঠতে পারলেন না, মাঝপথে কেঁদে ফেললেন। প্রচণ্ড দুঃখ যন্ত্রণায় তার গলা বুঝে এলো। বাকি অংশটি পাঠ করে শোনালেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এছাড়া নজরুল নিজের লেখা গান সুর দিলেন, গানটি গাইলেন ইলা ঘোষ চিত্ত রায়কে সঙ্গে নিয়ে এই গানটি গাইলেন। অসাধারণ গান নজরুল গীতি, এই গান সঙ্গীতটি যারা গান জানেন তারা জানেন নিশ্চয়ই। অসাধারণ এই গান। ঘুমাইতে দাও শান্ত রবিরে, জাগায়ও না। এই গানটি শুনলেও চোখে জল আসে। গুরুদেবের স্নেহধন্য পঙ্কজ কুমার মল্লিক গাইলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অসাধারণ গান। অনেক রাত্রি অবধি চলেছিল আবৃত্তি গান ও শোক জ্ঞাপন। দেশ বিদেশ থেকে হাজার হাজার শোকবার্তা এসে পৌঁছলো, কিন্তু কবি তো আমাদের ছেড়ে চলে গেলেন। আসমুদ্র হিমাচল মানুষকে বিহল করে তার শোকবার্তা পাঠালেন আসমুদ্র হিমাচল ব্যাপী মানুষ। শোকবার্তা প্রেরণকারীরা সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাদের মধ্যে যারা পাঠালেন উল্লেখযোগ্য রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণন, সরোজিনী নাইডু,
গফ্ফর, আব্দুল গফ্ফর, মদন মোহন মালব্য, বিনায়ক দামোদর, রাসবিহারী বসু প্রমুখ। এছাড়াও রোদেনস্টাইন, বিশ্বের অন্য প্রান্ত থেকে বার্নার্ড শ, রোদেনস্টাইন প্রমুখ। যে মানুষটি একদিন বলেছিল আমি মৃত্যুর চেয়েও বড়, সেই মানুষটি ছিলেন আমাদের নিত্য পথ দেখানো প্রাণের পুরুষ, চিরসখা, বন্ধু। সেই মানুষটি যিনি মৃত্যুকে কোনোদিন ভয় করেননি, যিনি বলতে পারেন মরণ রে তুহু মম শ্যাম সমান, সেই কবিকে এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হলো। আর সেই মৃত্যু শোকে ভাসিয়ে দিয়ে গেলেন আমাদের মতো সাধারণ মানুষ, ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষকে, যারা কবিকে আমরা ভালোবাসি। কৃষ্ণকে না পাওয়ার মতো চিরবেদনা যেমন রাধাকে সারা জীবন ধরে তাড়িয়ে বেরিয়েছে, সেই কবির মৃত্যু যেন সমস্ত ভারতবাসী, সমস্ত বাঙালিকে চিরকালীন বিরহের জগতে নিক্ষেপ করেছেন। কিন্তু আমরা সেই বিরহকে বিরহ হিসাবে দেখি না। আসলে এই যাওয়া আবার নতুন করে পাওয়ারই নামান্তর। অতএব জন্ম বা মৃত্যু কোনোটাই দুঃখের নয়, দুটোই আমাদের পাথেয়, দুটোই আমাদের দরকার জীবনে। কবিকে প্রণাম জানাই এই বর্ষা দিনে। কবিকে প্রণাম জানিয়ে আজকে আমার ঈশ্বরের পূজা শেষ করছি। সকলে ভালো থাকবেন। আলোচনা কেমন লাগলো সকলেরই জানা, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকে মতো আলোচনা শেষ করছি।